হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, যেটুকু জানা যাচ্ছে সূত্র মারফত, নিউজ চ্যানেলগুলো মারফত, তাদের যে নিউক্লিয়ার কমিটি, নিউক্লিয়ার বোর্ড, তাদের মিটিং ডেকেছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তিন বাহিনীর প্রধানের সঙ্গে মিটিং করছেন এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আর কোনো রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটি ইন্ডিয়ার বিরুদ্ধে হলে ইন্ডিয়া সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখবে এবং ডিক্লেয়ার করবে। অর্থাৎ একটা ফুল ফ্লেজেড ওয়ারে এন্ট্রি নেবার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে যেটা সব থেকে বড় চিন্তার কারণ, দুটো দেশের কাছেই নিউক্লিয়ার ওয়েপেন আছে, পারমাণবিক অস্ত্র। কিন্তু মেন চিন্তা এটাই যে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একটা ইররেসপন্সিবল কান্ট্রির কাছে, র্যাডিকালাইজড কান্ট্রির কাছে। তো যদি পরমাণু হামলা বাই চান্স হয়ে যায় তাহলে হওয়ার সম্ভাবনা কতটা আছে, পাকিস্তানের কাছে কি কি অস্ত্র রয়েছে এবং আমাদের কি করণীয় থাকবে নিজের জীবন বাঁচাতে, দেশবাসীর জীবন বাঁচাতে। তো প্রথম কথা, এক এক করে আলোচনায় আসি একাডেমিক পয়েন্টস অফ ভিউ থেকে। যেটুকু রিসার্চ করে আমি তথ্য পেয়েছি সেটাই আপনাদের সামনে রাখছি। পাকিস্তানের কাছে দেখুন, পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার ওয়ারহেড কটা আছে? 100, 150, 200, 500 বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে, যে নিউক্লিয়ার অস্ত্র, ওটাকে তো কোনো দেশে ফেলতে হবে। কেউ চাইলো যে আমি এটা নিয়ে অ্যাটাক করব, মানে আমাকে ফেলতে হবে কোনো দেশে। এবার ওটাকে ছুঁড়বে কি করে? হাতে করে তো কেউ ছুঁড়বে না। তো ওটাকে মিসাইলের মধ্যে সেট করে মিসাইলটাকে ছোঁড়া হয়, ঠিক আছে? নিউক্লিয়ার ওয়ারহেড নিজে নিজে আসতে পারে না, তাকে মিসাইলে সেট করে মিসাইলটাকে ছুঁড়ে দেওয়া হয়। এইবার তাহলে আমাদের দেখতে হবে মেনলি পাকিস্তানের কাছে কি কি মিসাইল আছে যেগুলো ইন্ডিয়াতে চলে আসতে পারে। দেখুন, পুরো ইন্ডিয়া পাকিস্তানের কভারে চলে আসছে এই মুহূর্তে। পাকিস্তানের কাছে বাবর মিসাইল আছে, যেটা 450 কিলোমিটার রেঞ্জ, মানে 450 কিলোমিটার দূর অবধি যেতে পারে। শাহিন 1 750 কিলোমিটার, ঘড়ি 1300 কিলোমিটার, রিসেন্ট শাহিন 2 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পাকিস্তানি মিসাইলের রেঞ্জের মধ্যে পড়ছে। যে কোনো জায়গায় মিসাইল পৌঁছাতে পারে, যে এত দূরে পৌঁছাতে পারবে না সেটা তো নয়। ইন্ডিয়ার কাছে মিসাইল কি আছে? দেখুন, ইন্ডিয়ার কাছে অন্য কিছুর দিকে তাকানোর দরকার নেই। আমাদের কেবল অগ্নি 1 থেকে অগ্নি 5 অবধি ডক্টর এপিজে আব্দুল কালামের তৈরি করে দেওয়া যে মিসাইল সিরিজ এবং ক্রমশ যেটার বেটারমেন্ট হয়েছে, সেইটার অগ্নি 1-এর রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার, অগ্নি 2 2000 কিলোমিটার, অগ্নি 3 3000 কিলোমিটার, অগ্নি 4 4000 কিলোমিটার, অগ্নি 5 5000 কিলোমিটার। মানে আমাদের যে কোনো অগ্নি দিয়েই গোটা পাকিস্তান আমাদের র্যাডারের মধ্যে চলে আসবে, রেঞ্জের মধ্যে চলে আসবে। এটা হলো দুটো দেশের কাছে কত রেঞ্জের মিসাইল রয়েছে তার হিসেব। 150টা না 165টা না 200টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার এতটা নয়, কারণ একটা যদি পড়ে না, গল্প শেষ। তো কটা আছে ওই হিসেব করে লাভ নেই। নেক্সট কথা, যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তার সম্ভাবনা এই মুহূর্তে প্র্যাকটিক্যালি কতটা আমি ভিডিওর লাস্টেই বলছি। তার আগে সেকেন্ড আলোচনায় চলে আসি এই ভিডিওর, যে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় আমাদের কি করণীয়। দেখুন, 4টে ফেজ থাকবে নিউক্লিয়ার অ্যাটাকের। কোনো নিউক্লিয়ার বোম পড়ল ভারতবর্ষের মাটিতে, তো ফেজ 1 যেটাকে বলা হয় প্রথম 2 মিনিট, 0 থেকে 2 মিনিট, এটাকে বলা হয় ফেজ 1। ফেজ 1-এ কি হবে? নিউক্লিয়ার বোমটা পড়ার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হবে। ব্লাস্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওখানে প্রচণ্ড পরিমাণে হিট তৈরি হবে, আগুনের গোলা তৈরি হবে এবং রেডিয়েশন বেরোবে, পারমাণবিক যে নিউক্লিয়ার রেডিয়েশন, এবং শক ওয়েভ আসবে। আমি প্রত্যেকটা ব্যাপার ব্যাখ্যা করে দিচ্ছি। এটা প্রথম 2 মিনিটের মধ্যে ঘটবে বোমটা বাস্ট করলে। ফেজ 2, এই মুহূর্তে আপনার কাজ কি হবে? দেখুন, খুব সোজাসুজি বলতে, নিউক্লিয়ার বোম যেখানে পড়লো তার 1 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যারা আছে তাদের বাঁচা অসম্ভব। বাঁচার সম্ভাবনা 0%।
বাঁচতেই পারবে না। ঠিক আছে, যদি প্রথম 1 কিলোমিটারের মধ্যে থাকে টোটাল ডিস্ট্রাকশন হয়ে যাবে, এভরিথিং উইল বি ফিনিশড। যারা 1 কিলোমিটারের বাইরে থাকবে তাদের প্রথম যেটা কাজ হবে, ড্রপ, কভার, ডোন্ট লুক। মানে সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হবে, কোনো দাঁড়িয়ে বসার গল্প নেই। শুয়ে পড়তে হবে মাটিতে, মাটির দিকে মুখ করে, চোখ বন্ধ করে। ড্রপ, শুয়ে পড়তে হবে, দাঁড়ালে হবে না। দাঁড়ালে উড়ে যাবে জাস্ট শক ওয়েভে। যত মাটি লাগোয়া থাকা যায়। কভার, যদি কভার পাওয়া যায় যে করে হোক, ঠিক আছে, কোনো বেসমেন্ট, কোনো গর্ত, কোনো গ্রাউন্ডের রুম, কোনো মোটা দেওয়াল আছে তার পিছনে, যাতে ওয়েভের ধাক্কাটা সামলে নেওয়া যেতে পারে। এবং ডোন্ট লুক, যদি 1 কিলোমিটার দূরেও বোম পড়ে আর ওটা কেউ দেখে, চোখ অন্ধ হয়ে যাবে। নিউক্লিয়ার উইপেনের এত ক্ষমতা। চোখ বন্ধ করে। যারা 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে, সত্যি কথা বলতে বাঁচবে না কেউ, তবে এখানে কেউ মিরাকেল হলে বেঁচে যেতে পারে যদি এটা ঠিক মতো ফলো করতে পারে। বাঁচার সম্ভাবনা লো, সিভিয়ার ড্যামেজ হবে, সমস্ত কিছু উড়ে যাবে। যারা 2 থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকবে যেখানে বোমের বিস্ফোরণ হয়, সেখান থেকে এখানে বাঁচার চান্স মডারেট আছে যদি ড্রপ, কভার, ডোন্ট লুক এই পদ্ধতি ফলো করা যায়। তবে স্ট্রাকচারাল ড্যামেজ থেকে প্রাণ মানে আহত নিহত হতে পারে মানুষ। কোনো একটা বাড়িতে সে আশ্রয় নিয়েছে, বাড়িটাই উড়ে গেল, দিয়ে তার বডির ওপর পড়লো, তো বাঁচবে না। 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে যারা আছে তাদের বাঁচার হাই পসিবিলিটি আছে ফেজ 1-এ, সরি ফেজ 2-তে। ফেজ 2 এর কথা বলছি আমি, যেটা 2 থেকে 10 মিনিটের মধ্যে হবে। এই সময় অবধিও সে বেঁচে থাকবে, বাঁচার হাই সম্ভাবনা আছে। মানে এরপরও সে বেঁচে থাকবে এমন নয়, আসছি আমি। মানে প্রথম 10 মিনিট সে বেঁচে থাকবে, কিন্তু প্রেসার ওয়েভ থেকে তাকে সরে থাকতে হবে। কোনো কিছুর তলায় গিয়ে, কোনো কিছুর আড়ালে গিয়ে তাকে লুকোতেই হবে, কারণ 500 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাওয়া ছুটবে, এমন বাস্ট হবে। হাওয়া 500 কিলোমিটার পার আওয়ার গতিবেগে থাকবে, সে দাঁড়িয়ে থাকলে কোথায় ছিটকে চলে যাবে কোনো ঠিক নেই। ওই জন্য মাটিতে শুয়ে পড়তে হবে, মাটির দিকে মুখ করে, এবং কান টান চেপে। এটা প্রথম 10 মিনিটের মধ্যে হবে। এই রকম জায়গায় যারা থাকবে তারা বেঁচে গেল। এবার ফেজ 3। ফেজ 3 হচ্ছে 10 মিনিট থেকে বা 8 মিনিট থেকে 60 মিনিট। ফেজ 3টাও তো সার্ভাইভ করতে হবে। ফেজ 2-তে বেঁচে গেলেই যে বেঁচে গেল তা নয়। এইবার হবে আর এক বিপদ। ওই যে ফেজ 1-এ বিস্ফোরণ হয়েছিল এবং ফেজ 2-তে সমস্ত রেডিও অ্যাক্টিভ পার্টিকেল যেগুলো বোমের মধ্যে ছিল, সেগুলো সব হুড়মুড় করে হাওয়ার সঙ্গে ওপরে উঠে গেছিল ওই বিভৎস বিস্ফোরণে। এইবার ওইগুলো নিচে নামবে। রেডিও অ্যাক্টিভ পার্টিকেলগুলো হয় ধুলোর আকারে, নইলে ছাইয়ের আকারে, নইলে বৃষ্টির আকারে। বৃষ্টি হতে পারে সঙ্গে সঙ্গে। এই যে জিনিসগুলো পড়ছে এবার পৃথিবীতে, গায়ে লাগলে শেষ। তো সেই সময় দায়িত্ব হবে, কাজ থাকবে বেসমেন্ট খুঁজে, বেসমেন্টে চলে যাওয়া, কোনো বাড়ির নিচের জায়গা, ফ্ল্যাটের বেসমেন্ট, অ্যাপার্টমেন্টের বেসমেন্ট। ইসরায়েলে দেশে তো এরকম প্রচুর বাংকার বানানো আছে। বাংকার সব থেকে সেফ, মাটির নিচে। বাট ইন্ডিয়াতে তো ওরকম বানানো নেই, বিপদ এটা। মেট্রো স্টেশন সেফেস্ট জায়গা, মাটির নিচ হলে প্রচুর সেফ, প্রচুর সেফ, বাঁচার সম্ভাবনা অনেক বেশি। মাটির ওপরে বাঁচার সম্ভাবনা অনেক ঝামেলার হয়ে যায়। বেসমেন্ট পেলে বেসমেন্টে ঢুকে যেতে হবে। সিল্ড বিল্ডিং যদি পাওয়া যায়, সিল্ড বিল্ডিংয়ে ঢুকে যেতে হবে। এটা 10 থেকে 60 মিনিটের কথা, যারা বেঁচে আছেন বা যারা দূরের রেডিয়াসে আছে। এবার কি করতে হবে সবাইকে, যে 10 কিলোমিটার দূরে আছে তাকেও, যে শেল্টারে আপনি আশ্রয় নিয়েছেন সেটাকে পুরোপুরি সিল করতে হবে। কোনো জানলা, কোনো ভেন্টিলেটর, কোনো দরজার নিচে যতটা পারা যায় বুঝিয়ে দেওয়া, যে বাইরের কোনো হাওয়া যাতে ঢুকতে না পারে। 1 ঘন্টায় আপনি দম বন্ধ হয়ে মরে যাবেন না, কারণ ওই 1 ঘন্টা হাওয়ার সঙ্গেও এই ছাই ঢুকে যেতে পারে, বৃষ্টির ভেন্টিলেটর দিয়ে জলের ছিটে চলে আসতে পারে, যেটা আসবে সেটাতেই ফিনিশ। এবং আপনার শরীরে যে বাইরের আউটার ক্লোদিং আছে,
বাইরের জামা কাপড় আছে সেগুলোকে খুলে ফেলে দিতে হবে বাইরে, কারণ ওর মধ্যে কিন্তু বিভিন্ন রেডিও অ্যাক্টিভ পার্টিকেল লেগে থাকবে। এবার ওই বিপদের সময় কি হবে জানা যায়, মানে সম্ভব নাকি যে আপনার হাতের কাছে অন্য জামা কাপড় আছে না আছে, আপনি কোথায় আছেন? নেক্সট, ইমিডিয়েট চেষ্টা করতে হবে স্নান করতে, ভালো করে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা, কারণ চুলের মধ্যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল থেকে যায়। কোনোভাবে কন্ডিশনার ইউজ না করা, কারণ কন্ডিশনার কিন্তু রেডিও অ্যাক্টিভ পার্টিকেলকে আরও বসিয়ে দেবে চুলের মধ্যে। নাক, কান, চোখে ভালো করে ঝাপটা দিয়ে ধুয়ে ফেলা বডিকে, যাতে বডির মধ্যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল লেগে না থাকতে পারে। ওকে, নখ ভালো করে মানে কোচলে রোগড়ে ধুয়ে ফেলা। নেক্সট স্টেজ থেকে আপনি মুক্ত হলেন। এরপর ফেজ 4, এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট ফেজ। প্রথম 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। ফেজ 1, 2, 3-তে যদি আপনি বেঁচে গেলেন তো, কারণ বাতাসে যে রেডিয়েশন আছে, এবার তো আপনাকে তো জানলা খুলতেই হবে, ভেন্টিলেশন খুলতেই হবে, নিঃশ্বাস তো নিতেই হবে। তো ফেজ 4-এ মানে মাথায় রাখবেন, প্রথম 1 ঘন্টায় যে রেডিয়েশন ছিল, 7 ঘন্টা পর সেই রেডিয়েশন 10%-এ চলে আসবে। 90% রেডিয়েশন পৃথিবীতে মিলিয়ে যাবে। অনেক রিল্যাক্স না? 49 ঘন্টার মধ্যে, মানে 2 দিন কাটিয়ে দিতে পারলে আপনি, রেডিয়েশন চলে আসবে 1%-এ। আর 14 ডেজ, 2 সপ্তাহ কাটিয়ে দিতে পারলে রেডিয়েশন চলে আসবে 0.1%-এ। তো এই সময় প্রত্যেকটা ঘন্টায় একটু একটু করে রেডিয়েশন কমবে পৃথিবীতে, অ্যাটমসফিয়ারে, ওই জায়গায়। তো এই সময় যতটা বাইরে না বেরোনো যায় তত ভালো। খাবার খেতে হবে আপনাকে প্যাকেজড ফুড, কারণ বাইরে যে খাবার রয়েছে তার মধ্যে রেডিয়েশন চলে এসছে, রেডিও অ্যাক্টিভ পার্টিকেল বসে গেছে খাবারের মধ্যে, খেলেই মরে যাবেন। সিল্ড ওয়াটার খেতে হবে, প্যাকিং করা বোতলের। জানি না ওই সময় কোথায় কে কীভাবে থাকবে, যে দেশেই যে সময় ঘটনা ঘটে সে সিল্ড ওয়াটার পাবে কি না পাবে, সম্ভব নয়। এই লিস্ট মেনে তো বিপদ আসে না। এবং যেটা বলা হয় যে পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট যদি পাওয়া যায় 1 ঘন্টার মধ্যে খেয়ে নিতে, তাতে করে শরীরের মধ্যে যে রেডিয়েটিভ পার্টিকেলগুলো ঢোকার ব্যাপার, সেগুলো অতটা মানে এফেক্ট করতে পারবে না। ফেজ 4, আপনি যদি বলেন যে একটা লিস্ট কি হতে পারে প্রস্তুতি নিয়ে রাখার জন্য, ওষুধ, 3 দিনের জল আর খাবার, আলো, টর্চ হোক অন্য কিছু হোক, হুইসেল বা বাঁশি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, ফার্স্ট এড কিট এবং স্যানিটেশন কিট, সাবান থেকে শুরু করে বাকি জিনিসপত্র। এটা একটা এমার্জেন্সি লিস্ট হতে পারে। এই লিস্ট নিয়ে, এই জিনিসপত্র নিয়ে ওই বিপদ এই লিস্ট দিয়ে মোকাবিলা করা যায় না। যে 10 কিলোমিটার দূরে আছে সে পারবে, এই লিস্ট যদি ধরে চলতে পারে, প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারে। অসুস্থ হবে, বিভিন্ন রকম রোগ ভোগ, তারপরে সারা জীবন তার আসতে থাকবে, কিন্তু বেঁচে যাবে। বাট যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে রয়েছে, তার কোনো লিস্ট কোনো কাজে আসবে না। ঠিক যে 15-20 কিলোমিটার দূরে আছে সে অসুস্থ হবে, বাট লড়ে নিতে পারলে, এই লিস্ট ফলো করে নিতে পারলে সে বেঁচে যাবে বলা যায়। বাট কোন মুহূর্তে কোথায় পড়বে যুদ্ধ শুরু হলে সেটা কেউ জানে না, কারণ ওখানে তো আর কোনো পয়েন্ট নেই, কোনো একটা জায়গায় ফেলে দিতে পারলেই হয়ে গেল। সেটা কার বাড়ি, কার সামনে, নোবডি নোজ। এবার কথা হচ্ছে সম্ভাবনা কতটা। আশা করি আপনাদেরকে পুরোপুরি কোনো রকম হাইপ ক্রিয়েট না করে একদম সায়েন্সের দিক থেকে সাধারণভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারলাম যে পরমাণু হামলা, কার কাছে কত মিসাইল আছে, এবং হলে কি কি করণীয়, কি কি স্টেপ ঘটবে, কোন ক্ষেত্রে আপনি করেও কিছু করতে পারবেন না, কোন ক্ষেত্রে আপনার হাতে করার সময় সুযোগ থাকবে। এবার সম্ভাবনা কতটা রয়েছে দেখুন। আমি আবারও বললাম, যে মুহূর্তে আমি ভিডিওটা করছি, পাকিস্তান নিউজ চ্যানেলে যেটা দেখা যাচ্ছে, তাদের নিউক্লিয়ার বোর্ডের সঙ্গে মিটিং করছে। আমাদের দেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এনি অ্যাক্ট অফ ওয়ার উইল বি কনসিডার্ড অ্যাজ এনি অ্যাক্ট অফ টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। এবার আর কোনো অ্যাটাক মানে আমরা ফুল ফেজের যুদ্ধ ভেবে নেব। এবার পাকিস্তানের মুশকিল কি জানেন তো, ওর কাছে হারানোর কিছু নেই। ইন্ডিয়া বিং আ রেসপন্সিবল কান্ট্রি, বা যে কোনো দেশ, তারা জানবে যে ভাই আমি অ্যাটাক করব নিউক্লিয়ার, উল্টো দিকের দেশটাও তো আর রাতারাতি পুরো ধ্বংস হয়ে যাবে না, তারাও কোনো না কোনো জায়গা থেকে অ্যাটাক করবে ধ্বংস হবার আগে, তো আমরাও তো মরে যাব। তো কখনো নিউক্লিয়ার ওয়ার এই জন্য কোনো দেশ করে না।
দুটো দেশ যাদের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার আছে, যে আমি যদি ফেলি ওরাও তো ফেলবে, তো আমি ওদের মেরে কি করলাম, আমার দেশেরও তো এত কোটি লোক মরে যাবে। বাট পাকিস্তানের হারানোর কি আছে? ওদের তো মেন্টালিটি এরকম, আমাদের এডুকেশন চাই না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার চাই না, শিল্প চাই না, স্বাস্থ্য চাই না, টেরোরিস্ট হব, টেরোরিস্ট পাঠাবো। তো মানুষজনের মেন্টালিটি এরকম জন্মেছে মরার জন্য। ওদের তো থট প্রসেস এরকম যে আমার তো হারানোর কিছু নেই, আমি তো মেরে দিই, তারপর যা হয় হবে, মরে যাবো। এটা খুব রিস্কি জিনিস। সেকেন্ড হচ্ছে প্রচণ্ড ইরেসপন্সিবল কান্ট্রি পাকিস্তান। আপনারা দেখেছেন, চিন্তার ব্যাপার এটাই, আজ সকাল 10:30 না, শুরু হতে দেরি হয়েছে 10:55 মতো, আমাদের আর্মি পার্সোনালরা, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং, তারা যখন প্রেস বিবৃতি দিচ্ছিলেন বিদেশ সচিবের সঙ্গে বসে, কি বললেন কর্নেল কুরেশি, যে যখন ইন্ডিয়া পাকিস্তানের এয়ার যুদ্ধ চলছে কাল রাতে, সেই সময় পাকিস্তান ইচ্ছে করে তাদের যাত্রী বোঝাই প্লেন, আর্মি প্লেন না, নর্মাল আমরা যে ফ্লাইটে যাতায়াত করি ওইটা আকাশে ওড়াচ্ছে লোকজনকে নিয়ে, যেখানে ইন্ডিয়া সেফটি মেজার হিসেবে সমস্ত এয়ারপোর্ট কলকাতা বাদ দিয়ে ওই সব দিকের বন্ধ রেখেছে, যে এই সময় এগুলো ওড়ানো উচিত না, মানুষ বিপদে পড়বে। ওরা ইচ্ছে করে ওড়াচ্ছে যে প্লেনে 150-200 জন নর্মাল মানুষ আছে, যদি ইন্ডিয়ার একটা মিসাইল এসে লাগে 200 জন মরে যাবে, আমরা আন্তর্জাতিক মঞ্চে চলে যাব, ইন্ডিয়া সাধারণ লোককে মেরে দিয়েছে। নিজের দেশের লোককে মরার জন্য পাঠিয়ে দিচ্ছে ওরা। এর মতো ইরেসপন্সিবল কান্ট্রির থেকে আশা করাটাও রিস্ক লাগে, যে ওরা ভাববে যে না না পরমাণু বোম ফেলবো না, তো ভাববে ফেলে দে, যা হয় হবে, মরবে লোকে। এতটা ইরেসপন্সিবল কান্ট্রি। ইউএস থেকে শুরু করে ইউএন, সারা পৃথিবীর উচিত ছিল এরকম ইরেসপন্সিবল কান্ট্রির থেকে সবাই মিলে অ্যাটাক করে ওদের পুরো একদম নিউট্রালাইজ করে নিউক্লিয়ার ওয়েপন সরিয়ে নেওয়া ওদের থেকে, বা চাপ সৃষ্টি করে, এতদিন, এখন নয়। বাট করেনি, তার ফল তো ভুগতে হবে। ইউএন সাপোর্ট করে গেছে ঘুরিয়ে ফিরিয়ে পাকিস্তানকেই, ইউএস সাপোর্ট করে গেছে এতদিন অন্তত ঘুরিয়ে ফিরিয়ে পাকিস্তানকেই, বাংলাদেশ যুদ্ধের সময় আমরা দেখেছি। এবার এটা বললাম নেগেটিভ ব্যাপার। পজিটিভ ব্যাপার, আরেকটা নেগেটিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে ওদের দেশের পলিটিক্যাল কন্ডিশন আর মিলিটারি কন্ডিশন প্রচণ্ড আনস্টেবল। ওদের দেশে এর আগেও মিলিটারি কু হয়েছে, মানে মিলিটারি হঠাৎ করে দখল করে নিয়েছে সব কিছু, পলিটিক্যাল লিডারদের জেলে ভরে দিয়েছে। ওদের এর আগে যে প্রাইম মিনিস্টার ছিল সে এখন জেলে রয়েছে। তো কখন কে জেলে ঢুকে যায়, কখন কে পাওয়ার ছিনিয়ে নেয়, গণতন্ত্র নেই, বোঝা যায় না, জোর যার মুলুক তার ওদের ওখানে। আর্মির মধ্যে ওদের ঝামেলা চলছে যে কে আর্মির সেনাপ্রধান হবে, পলিটিক্যাল ঝামেলা তো চলেই। এইবার নিউক্লিয়ার উইপেনগুলো ওদের কন্ট্রোল করে পলিটিক্যাল বা ক্যাবিনেট কমিটি বা আর্মির হেড, তাদের মধ্যেই তো ঝামেলা চলছে। আমি দায়িত্ব পেলাম না, আমি উড়িয়ে দেবো সব, ওদের তো এরকম মেন্টালিটি। তো এটা খুব বিপজ্জনক একটা ব্যাপার। আশার ব্যাপার যে দুটো, সেটা হচ্ছে ভারতের কাছে সুদর্শন চক্র রয়েছে S-400, এবং আমাদের আরও অনেক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো। তো কোনো মিসাইল ইন্ডিয়ার দিকে যখন আসবে, ইন্ডিয়া কিন্তু আগে সেই মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পারবে, আটকে দিতে পারবে। মিসাইল যদি এসে না পৌঁছায়, নিউক্লিয়ার ওয়ারহেড বা নিউক্লিয়ার বোমটা মিসাইলের মধ্যে থাকবে, তো সেটাও এসে পৌঁছাবে না। কিন্তু চিন্তা তো থেকেই যায়, কারণ ইসরায়েলের আয়রন ডোমের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে হামাস যখন একসঙ্গে প্রচুর প্রচুর রকেট ফায়ার করে, আয়রন ডোম 99% আটকে দেয়, বাট একটা দুটো মিস হয়ে চলেও আসে। তো সেদিকে একটা রিস্ক থেকেই যাচ্ছে। যতই হোক যন্ত্র, তার একটা লিমিট আছে সামলানোর। তবে যেটা সব থেকে আমি শান্তি পেলাম, আসার কথা, সেটা হচ্ছে লাকি বিস্ট স্যার, যিনি ইন্ডিয়ার রয়ের এজেন্ট ছিলেন, বিভিন্ন পডকাস্টে আসেন। ওনার একটা ভিডিও আমি দুপুরেই দেখলাম রিসার্চ করার সময়। উনি বলছেন নো টেনশন, পাকিস্তান অ্যাটাক করবে না নিউক্লিয়ার দিয়ে। ওই লেভেলের মানুষের থেকে তো আমরা বেশি বুঝি না, মানে রয়ের এজেন্ট, মানে কোন কোন গোপন জিনিসপত্র জানে আলাদাই আলাদাই, মানে পুলিশ আর্মি টার্মি সব কিছুর 10 গুণ ওপরে বসে থাকে ওরা। উনি যেটা পরিষ্কার বলছেন
যে নিউক্লিয়ার অ্যাটাক করতে গেলে নিউক্লিয়ার যে টোটাল সিস্টেম সেটাকে আগে অ্যাসেম্বল করতে হবে। 5i মানে একদম আমেরিকা থেকে শুরু করে ইউকে প্রত্যেকটা ইউরোপিয়ান আমেরিকান উন্নত দেশের স্পেশাল যে গোয়েন্দা ডিপার্টমেন্ট তাদের কোলাবোরেশন, সেটাকে বলা হয় 5i। যেমন ইসরায়েলের মোসাদ আছে, ইন্ডিয়ার র আছে, আমেরিকার সিআইএ আছে, ওরকম মেন 5টা দেশের ইউরোপিয়ান আমেরিকান পাওয়ারের আছে 5i একসঙ্গে। 5i অল টাইম নাকি 5টা চোখ 5i's অল টাইম নাকি পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাক্টিভিটির ওপর চোখ রাখছে। লাকি বিস্তারের থেকে যেটুকু শোনা, আপনারাও দেখে নিতে পারবেন সার্চ করে। এবং যে মুহূর্তে 5i's বুঝতে পারবে, এবং ওদের নাকি সোর্স, স্পাই এজেন্ট সব জায়গায় আছে, যে পাকিস্তান নিউক্লিয়ার নিয়ে কিছু করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে 5i's অ্যাকশন নেবে এবং আমেরিকা গোটা জিপিএস ব্লক করে দেবে পাকিস্তানের। এবং লাকি বিস্তারের কথা অনুযায়ী যে জিপিএস ব্লক হয়ে গেলে পাকিস্তানের নিজস্ব যে ম্যাপিং সিস্টেম, নেভিগেশন সিস্টেম, সেটা দিয়ে মিসাইল মারতে ওরা পারবে না। মিসাইল জিপিএস দিয়েই যায়, ওদের নিজস্ব সিস্টেম দিয়ে ওরা মারতে পারবে না। এবং 5i's এটা ব্লক করবেই, কারণ নিউক্লিয়ার অ্যাটাক মানে তখন সারা পৃথিবীতে সবাই ভয় আছে যে এবার সবাই মরে যাব। যে ইন্ডিয়ার যদি একটা শহর ওড়ে, ইন্ডিয়া পুরো পাকিস্তানকে উড়িয়ে দেবে। যেটা আমাদের যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন যে পাকিস্তান যদি ইন্ডিয়াতে অ্যাটাক করে, কাল সুবহ কা সূর্যোদয় পড়োসি মুল্ক নেই দিখেগা। ওরা কাল সকালে সূর্যোদয় দেখতে পাবে না, তার আগে পুরো পাকিস্তানকে আমরা উড়িয়ে দেব। তো ইন্ডিয়া আর পাকিস্তান উড়ে যাচ্ছে মানে সারা পৃথিবী জড়িয়ে যাবে এর মধ্যে, এবং কোথা থেকে কোন দেশ উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে। নিউক্লিয়ার অ্যাটাক মানে কেউ জানে না তখন আর। তো নিউক্লিয়ার অ্যাটাক 5i's হতে দেবে না, এটুকু এক্সপেক্ট করা যায়। কিন্তু আবারও বলছি, একটা গোটা ইরেসপন্সিবল কান্ট্রি, যাদের হারানোর কিচ্ছু নেই, যারা র্যাডিকালাইজড, যাদের পলিটিক্যাল এবং মিলিটারি কন্ডিশন আনস্টেবল, কখন কি করে বলা যায় না। তো এই মুহূর্তে ইন্ডিয়াকে, আমাদের 150 কোটি দেশবাসীকে চেষ্টা করে যেতে হবে, আন্তর্জাতিক চাপ ক্রিয়েট করে, কূটনৈতিক চাপ ক্রিয়েট করে, আর্মি, এয়ারফোর্স, নেভি পারফেক্ট অ্যাকশান নিয়ে, ইউএন থেকে চাপ ক্রিয়েট করিয়ে সমস্ত রকমভাবে এই জঙ্গিস্তানকে সমূলে, এদের জঙ্গি কার্যকলাপ অ্যাক্টিভিটিস একেবারে উৎপাটন করে দেওয়া, এদের কোমর ভেঙে দেওয়া, এবং গোটা আন্তর্জাতিক কমিউনিটির সাপোর্ট নিয়ে, হেল্প নিয়ে এদের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি ডিসম্যান্টেল করে দেওয়া। এটা যদি করা যায় তাহলে আগামী সারা জীবন ভারত নিশ্চিন্তে থাকতে পারবে। না হলে এই দেশ প্রত্যেকবার থ্রেট দেবে যে আমরা কিন্তু পরমাণু হামলা করে দেবো। তো দিস ইজ দ্য টাইম। ভারতবর্ষের 150 কোটি মানুষ সবাই মিলে যদি আওয়াজ তোলে, এবং ভারতবর্ষের মানুষজন বিদেশেও এত বড় বড় পোস্টে আছে, যে পাকিস্তানের হাতে নিউক্লিয়ার উইপন থাকা সারা পৃথিবীর জন্য চিন্তার কারণ, নট অনলি ইন্ডিয়ার জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। স্টে টিউনড অ্যাট স্কিল বাংলা। কোনো রকম ফেক ইনফরমেশন এই চ্যানেলে পাবেন না, পারফেক্ট ইনফরমেশন পাবেন, এটুকু বলতে পারি। এবং একের পর এক অথেন্টিক ভিডিও আমরা নিয়ে আসব। আর বাংলাদেশি দর্শকদের জন্য বলছি, তারা এই আলোচনা শুনে নিচে এবার হয়তো কমেন্ট করতে আসবে, এ বাবা ইন্ডিয়া ভয় পেয়েছে। আর এক পাগল, ইন্ডিয়া জানে ইন্ডিয়ার 2টো শহর ফিনিশ হলে পুরো পাকিস্তান ফিনিশ হয়ে যাবে, বাট ইন্ডিয়া তো ওরকম পাগল নয় যে আমাদের 2টো শহর ফিনিশ হয়ে গেলে যাক, কোনো ব্যাপার না। ইন্ডিয়ার উদ্দেশ্য, ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ উইথ ডিগনিটি, উইথ সিকিউরিটি বেঁচে থাকবে, পাকিস্তানের প্রত্যেকটা সাধারণ মানুষ বেঁচে থাকবে, একটাও টেরোরিস্ট বেঁচে থাকবে না। ইন্ডিয়া এভাবে ভাবে, ওকে? ইন্ডিয়া ভয় পায় না। থ্যাংক ইউ।